জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ কেবল বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে অধ্যাপক ইউনূস সবাইকে জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ দেন। ঐকমত্য কমিশনের উদ্যোগে স্বাক্ষর অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা অংশ নিলেও যাননি জাতীয় নাগরিক পার্টির নেতারা। বামধারার 4টি রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশ জাসদ। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন সূচনা হলো বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে জাতীয় সংসদ ভবনে এসব কথা বলেন তারা। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, এই সনদ বাস্তবায়ন হলে রাজনীতিতে কর্তৃত্ববাদ থাকবে না, রক্ষা হবে সাংবিধানিক ভারসাম্য। যারা স্বাক্ষর করেনি ভবিষ্যতে তাদের জন্য উন্মুক্ত রাখা আছে বলেও জানান তিনি। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টার ওপর আস্থা রেখেই সনদে স্বাক্ষর করেছেন তারা। তবে এর আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা এই সংস্কার কমিশনে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। সনদের সিগনেচারের মাধ্যমে এটার কি আইনি ভিত্তি হইল? না, হইল না। এটা আমরা সনদটা যেভাবে হয়েছে সেই সনদের তাতেই আমরা বলেছি আমরা একমত হয়েছি, কারণ আমরা বহুদিন ধরে এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এটাকে আইনি ভিত্তি দেওয়ার যে বিষয়টি সেটা বাকি আছে। কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানী বাংলা মোটরে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবেন। কিন্তু শ্রম কমিশন এবং স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি। জুলাই সনদ স্বাক্ষরের নামে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। আবারও যদি কোনো ফ্যাসিস্টের উত্থান হয় তবে তা রাজপথে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছিল যে সকল মাফিয়া অলিগারটা ছিল তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। তাদের ব্যবসাগুলোকে এখনো প্রোটেক্ট করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই প্রোটেকশন দেওয়া হচ্ছে সেই মাফিয়াদেরকে, যারা শ্রমিকদেরকে এতকাল ধরে শোষণ করেছে। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। শুধু জামায়াত কিংবা ইসলামী আন্দোলন নয়, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটগতভাবে জাতীয় নির্বাচনে অংশ নিতে আপত্তি নেই বাংলাদেশ খেলাফত মজলিসের। দলটির নেতারা জানান, ইতিমধ্যে 273 আসনে প্রার্থী ঘোষণা করেছেন তারা। পিআর পদ্ধতি নিয়েও
দ্বিধা রয়েছে দলটির। তবে জুলাই সনদের আইনগত ভিত্তি পেতে 7টি ইসলামী দলের সঙ্গে কর্মসূচি পালন করছেন তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির প্রথম দিকে। এমন ঘোষণার পর নির্বাচন নিয়ে নানা সমীকরণ চলছে রাজনীতির মাঠে। ভোটারদের জানার আগ্রহ কোন দল যাচ্ছে কোন জোটে। এমন পরিস্থিতিতে 273 আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির নেতারা জানান, এককভাবে তারা নির্বাচনে যাবেন নাকি জোটগতভাবে যাবেন তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে জুলাই সনদের দাবিতে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 7টি দলের সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পক্ষগুলো রাজনীতিতে সক্রিয় আছে তারা সবাই বৃহৎ পরিসরে বাংলাদেশে একটা পক্ষ বর্তমান বাস্তবতায় তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে। এই জন্য এই বিষয়ে ডিসিশন চূড়ান্ত করাটা বেশ জটিল বিষয়। সারা দেশে 273 আসনে খেলাফত মজলিসের প্রার্থীরা কাজ করছেন। উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চায় দলটি। তবে যদি উচ্চকক্ষে পিয়ার না হয় তাহলে উচ্চকক্ষের দরকার নেই বলেও মনে করেন দলটির নেতারা। পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচন হোক, এটা আমরা চাই। বাকি নিম্নকক্ষে পিয়ারের পরিবেশ বাংলাদেশে এখনো হয় নাই, আমরা এটা মনে করি। আবার আমাদের একটা বক্তব্য আছে, যদি উচ্চকক্ষে পিয়ার না হয় তাহলে আমরা উচ্চকক্ষেরই প্রয়োজন মনে করি না। কৌমি ঘরোয়ানার যে সমস্ত ইসলামী দলগুলো আছে, ইসলামী সমমনা দল নামে আমরা বেশ কার্যক্রম পরিচালনা করতেছিলাম, সেটার মধ্যে অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। এখন আমাদের এই পর্যায়ে দলীয়ভাবে স্বতন্ত্র প্রস্তুতি চলছে। 300 আসনে আমরা প্রার্থী দেব, এটাই আমাদের বর্তমান টার্গেট। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত করতে পারেনি কমিশন, এমন অভিযোগ দলটির। তারা জানান, পেশি শক্তি অবৈধ টাকার ব্যবহারের বিষয়ে ব্যবস্থা না নিলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ফরচুন টাওয়ারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে 200 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 3 মাস ধরে স্বর্ণের দোকানটিতে চুরির উদ্দেশ্যে রেকি করে দলটি। গত 8 অক্টোবর ঘটনার দিন 3 জনের চোরের দল অভিযানে নামে। এই ঘটনায় এক আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফরিদপুর ও বরিশালে অভিযান চালিয়ে 200 করে স্বর্ণ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, এই চক্রটি 2021 সালে কর্ণফুলী গার্ডেন সিটিতে স্বর্ণের দোকানে চুরির সাথে জড়িত ছিল। এ সময় তাদের কাছ থেকে 1,70,000 টাকাও উদ্ধার করে পুলিশ। আমি ডিবির 3টে টিমকে অ্যাট এ টাইম কাজে লাগায় প্রায় তারা 72 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে। প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি, আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে। এটাও ওই চুরির এখান থেকে রাকসু নির্বাচনে 23 পদের মধ্যে 20টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির। ভরাডুবি হয়েছে ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের। আধিপত্য বিরোধী প্যানেল থেকে জয়ী হন জিএস প্রার্থী। চূড়ান্ত ফল ঘোষণার পর শুরু হয় উচ্ছ্বাস আর স্লোগান। বিজয়ীরা জানান, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফেরানোর পাশাপাশি বাস্তবায়ন করা হবে সব প্রতিশ্রুতি। দেশ স্বাধীনের পর 1972 থেকে 90 সাল পর্যন্ত 6 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভিপি পদে ছাত্রলীগ 2 বার, ছাত্র মৈত্রী 2 বার, ছাত্র ইউনিয়ন 1 বার ও 90 নির্বাচনে 1 বার ছাত্রদল জয়ী হয়। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। চূড়ান্ত ফল ঘোষণার পর উচ্ছ্বাস আর স্লোগানে মেতে ওঠে সমর্থকরা। দেশ স্বাধীনের পর রাকসুতে প্রথমবার 23টির মধ্যে 20টিতে বিজয়ী হয় ছাত্র শিবির। ভিপি পদে নির্বাচিত হয় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। এজিএস সালমান সাব্বির। আধিপত্য বিরোধী প্যানেল থেকে জিএস পদে সালাউদ্দিন আম্মার। বিজয়ী প্রার্থীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফেরানোর পাশাপাশি পূরণ করা হবে সব প্রতিশ্রুতি। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। যতটুকু করা যায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমাদের সহযোদ্ধারা, আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা, আমাদের ক্যাম্পাসের অধিকার আদায়ের আন্দোলনের সহযোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশাআল্লাহ। দীর্ঘ 35 বছর পর শিক্ষার্থী বান্ধব প্রতিনিধি পেয়ে উচ্ছ্বাসিত সাধারণ শিক্ষার্থীরা। আমরা অনেক খুশি এবং আমাদের অনেক ভালো লাগছে, কারণ আমরা অনেকদিন পর আমাদের প্রতিনিধি পেয়েছি। আমরা আশা করব তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে
72-73 বছর হওয়ার পরেও মানে এখানে অনেক সংকট আছে। আমরা আবাসন সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন উপাচার্য ও সিইসি। এটা একটা টিম এফোর্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার সুফলটা আমরা পাচ্ছি আর কি। 35 বছর পর বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ফলাফল, এই নির্বাচনকে আমি আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম। সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ভারতের ত্রিপুরায় 3 বাংলাদেশিকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। সকালে এক বিবৃতিতে এই নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, গত 15 অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যে সংঘটিত এই বর্বরোচিত ঘটনা মানবাধিকার এবং আইনের শাসনের চরম লঙ্ঘন। এমন নৃশংসতা সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। ভারত সরকারকে অনতিবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পরে বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় নিরপেক্ষ, স্বচ্ছ তদন্ত পরিচালনায় এবং এ ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালানোর। গত 15 অক্টোবর ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। সকাল 11:15টার দিকে ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসে। বাসটি সাপমারা এলাকায় পুলিশ চেকপোস্টের পর পাহাড়ের ঢালু পথ ধরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ ভালো হলেও দাম এখনো চড়া। শীতের আগাম সবজি কিনতে হচ্ছে 100 টাকার বেশি দামে। গ্রীষ্মকালীন সবজির দাম গড়ে 60 টাকার উপরে। এছাড়া সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। তবে ভোজ্য তেলের দাম এখনো স্থিতিশীল। রাজধানীর কাঁচাবাজারে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি উঠেছে আগাম শীত মৌসুমের সবজিও। তবে পর্যাপ্ত সরবরাহ হলেও গুনতে হচ্ছে চড়া দাম। পটল, করলা, কাঁকরোল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। শীতের সবজি শিম বিক্রি হচ্ছে 200 টাকা। ছোট আকারে ফুলকপি, বাঁধাকপির দাম প্রতিটি 70 টাকা। বাড়তি দামের কোনো ব্যাখ্যা নেই বিক্রেতাদের। যে বৃষ্টি হয়েছে, কৃষকেরা ফসল যেটা করছে সেটা নষ্ট হয়ে গেছে গিয়া। আবার অনেক যেগুলো গরিব কৃষক ওগুলা বয় আর খেতি করে না। আমাদের আয়ের রোজগার যে হিসেবে সেই হিসেবে আমাকে বাজারে গেলে পকেটে শূন্য হয়ে যায়, ঠিক আছে। তো এই অবস্থায় মানে খুবই আমাদের জীবনযাপনটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা। 1 ডজন ফার্মের মুরগির ডিম কিনতে হচ্ছে 145 থেকে 150 টাকায়। সবকিছুই দর মনে করো ঊর্ধ্বমুখী, কিন্তু নিয়ন্ত্রণ কোনো কিছু নাই। তাকে ইচ্ছা মতন তারা বিক্রি করতেছে, দেখার কেউ নাই। মিল মালিকরা ভোজ্য তেলের দাম লিটারে 6 টাকা বাড়ানোর ঘোষণা দিলেও সরকারি অনুমোদন মেলেনি। ফলে বাজারে নতুন দামে তেলের সরবরাহ শুরু হয়নি। আগের মতোই 189 টাকা লিটারে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বাড়ছে দারিদ্র্যের হার। প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন দরিদ্র। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির প্রতিবেদন বলছে 2 বছরের ব্যবধানে দারিদ্র্যের হার বেড়েছে প্রায় 9%। বিশেষজ্ঞরা বলছেন, নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়। পাশাপাশি রয়েছে উচ্চ মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের অভাব, আর এতেই বাড়ছে দারিদ্র্য। স্বাধীনতার পরপর 1973-74 অর্থবছরে দেশের প্রায় অর্ধেক মানুষই ছিল হতদরিদ্র। গেল 3 দশকে দারিদ্র্য বিমোচন হয়েছে সবচেয়ে বেশি। তবে গত 2 অর্থবছরে তাতে ভাটা পড়ে। কমার বদলে দারিদ্র্যের হার বেড়েছে অন্তত 9%। গবেষণা সংস্থা পিপিআরসির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, চলতি বছরের মে মাসে দেশে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে 28%-এর কাছাকাছি। 2022 সালে এই হার ছিল 18.7%। এছাড়া অতি দারিদ্র্যের হারও 5.6% থেকে বেড়ে 9.35%-এ দাঁড়িয়েছে। পাশাপাশি 18% মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছে।
হঠাৎ কেন এমন ছন্দপতন? কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন অস্থিতিশীল বাজার, নতুন কর্মসংস্থানের অভাব আর মূল্যস্ফীতি এর মূল কারণ। এমন অবস্থায় দারিদ্র্য বিমোচনে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরি ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুদের হার যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে কমে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে দেশের শিল্প উৎপাদন বাড়ছে এবং একই সঙ্গে আমাদের হয়তো আমদানি কম করতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে দেখা যাবে কি যে আসলে সব মিলে মূল্যস্ফীতির উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। তার কারণ তখন তাহলে মূল্যস্ফীতি কমবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিন্তু একটা স্থায়ী সমাধান নয়, আমাদের সমাধান হলো বিনিয়োগ বাড়াতে হবে। সাধারণ অর্থনীতি বিভাগের তথ্য বলছে দেশের প্রায় 4 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে। এ ধরনের দারিদ্র্যের হার শহরের তুলনায় গ্রামে প্রায় দ্বিগুণ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের শিরোপা উন্মোচন করা হয়েছে। দুই দলের অধিনায়ক মেহেদী মিরাজ ও শাই হোপ ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষ করেন। লালবাগ কেল্লা ঢাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মুঘল স্থাপত্যের অন্যতম উদাহরণ। বিসিবি ও বাংলাদেশ পর্যটন বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য ক্রিকেটের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।